সাক্ষীর প্রোটেকশন আইনটা কোথায়, প্রোটেকশন লটা কোথায়, এগুলি সরকার। এবং আজকেই আমি একটা কিন্তু আপনার কাছে প্রশ্ন হচ্ছে যে আপনারা ওই সময় দায়িত্ব পালন করেছেন না, আমরা করি না, মানে কিন্তু আজকেও একটা মিডিয়াতে, ইলেকট্রনিক মিডিয়াতে হোম মিনিস্টারকে খুব ভালোভাবে ধরে বলা হয়েছে যে আপনি যে বলছেন যে যা যা ঘটেছে 70 জন লোক, ওনার ভাষ্য মতে 70 জন লোক মারা গেছে, এর জন্য দায়ী হলো জামাত, শিবির এবং বিএনপি, এই দায়িত্ব সরকার নেবে না। তো তাকে বলা হয়েছিল যে দেশের দায়িত্বে আছেন আপনারা, মানুষের নিরাপত্তার দায়িত্বে আছেন আপনারা, আপনাদেরকে দেওয়া হয়েছে সেই দায়িত্ব আপনারা নিচ্ছেন না, এটা অন্যের উপরে আপনি ফেলে দিচ্ছেন। উনি খুব একটা ভালো উত্তর দিতে পেরেছেন আমি মনে করি না। আর যেটা বলছে যে মিডিয়া নিরপেক্ষভাবে করে নাই, হ্যাঁ, আমাদের তো দুর্ভাগ্য এটা যে আমরা জাতি হিসাবে আমরা একটা বিভাজনের মধ্যে আছি, এবং সেই বিভাজন অতিক্রম করে আমরা যেটা নিরপেক্ষ বস্তুনিষ্ঠ সেই জায়গার মধ্যে আমরা অনেকেই পৌঁছতে পারি না। এই দোষ আমরা মাথা পেতে নেই, এবং এটা হয়েছে। উনি যেটা বলেছেন যে মিডিয়া নিরপেক্ষ ছিল কিনা, আমি মনে করি না যে সম্পূর্ণভাবে নিরপেক্ষ ছিল। গণজাগরণ মঞ্চ নিয়ে উনি বলছেন যে ওই যে কাদের মোল্লার রায়ের, হ্যাঁ, ওটা বলেছে। এখন এইটা নিয়ে তো ওপেনলি আলোচনা হচ্ছে যে এটা প্রশ্নবিদ্ধ কিনা, এটা ঠিক মতো হলো কিনা, এই ব্যাপারটার মীমাংসা আদালতকেই করতে হবে। আজকে মানে একটা হয়েছে যে এটা সুপ্রিম কোর্টে এখন গেছে। সুপ্রিম কোর্ট ইজ দ্য হাইয়েস্ট কোর্ট। সেখানে আমাদের জাতির বিবেক হিসেবে যারা সর্বোচ্চ আসনে তারা আছেন ওখানে, তারা সত্যিকার বিচারটা যদি করেন তাহলে এই উত্তরটা কিন্তু জাতি পেয়ে যাবে। ধন্যবাদ জিয়াস ভাই আপনাকে। কবির, এই প্রশ্ন ধন্যবাদ। তিনটা প্রশ্ন খুব ছোট ছোট করে দেওয়ার চেষ্টা করবো। এক নম্বর হচ্ছে যে মিডিয়ার ব্যাপারে যে সাধারণভাবে যে অভিযোগ, এই অভিযোগ সত্য। কারণ হচ্ছে যে এখানে বায়াস আছে, ইতিমধ্যে নেতা হিসেবে সবাইকে প্রতিনিধিত্ব করতে হয়। রিয়াজ ভাইকে এক সময় প্রাতিষ্ঠানিকভাবে ছিলেন, এখন তার হচ্ছে মুরব্বী হিসাবে সবাইকে করতে হয়। আমার সেই দায়িত্ব নেই, অন্যের হয়ে আমি বলতে পারবো না, আমি আমারটা বলতে পারবো। আর ওনার মতন পাঠক হিসাবে বলতে পারবো, আমি তো অন্য কাগজ দেখি। এর মধ্যে বায়াস রিপোর্টিং হয়েছে, এটা সত্য। এবং এখানে যেহেতু রাজনৈতিকভাবে বিভক্ত, মিডিয়ার মধ্যে 3 ভাগ আছে। এক হচ্ছে আওয়ামী লীগ ক্যাম্প, আর একটা বিএনপি ক্যাম্প, আর এর বাইরে কিছু কাগজ আছে যারা স্ট্রাগল করে মাঝামাঝি থাকতে, একটা ব্যালেন্স ভিউ দিতে। এদের জন্য কঠিন ব্যালেন্স ভিউ দিতে, এটা যে কত কঠিন সেটা আমি জানি। আমি একদিনের জন্য আমি যে কাগজ সম্পাদনা করি, এদিকে কোনো টিল্ট আর কোনো দিকে চেষ্টা করি নাই, এটা খুব কঠিন। এই পক্ষ বলে রাজাকার, ওই পক্ষ বলে যে নাস্তিক, এরকম একটা অবস্থার মধ্যে আছে। মনে রাখতে হবে সাংবাদিকরা নিজেরই আক্রান্ত হচ্ছে, জামাত দিয়ে আক্রান্ত হচ্ছে, আওয়ামী লীগ দিয়ে আক্রান্ত হচ্ছে, পুলিশ দিয়ে আক্রান্ত হচ্ছে। যারা ফিল্ডে থাকে সেটা আর একটা খুব কনস্ট্রেন্ট, রাজনৈতিক কনস্ট্রেন্ট তো আছেই, সাংস্কৃতিক কনস্ট্রেন্ট আছে। আমি মনে করি যদি এইভাবে অব্যাহত থাকে, যে ভদ্রলোকের প্রশ্ন থাকেন, পুরো মিডিয়া ইন্ডাস্ট্রি একটা ক্রেডিবিলিটির কোয়েশ্চেনটা অনেক সামনে চলে আসবে। এটা যারা যারা সম্পাদকীয় দায়িত্ব পালন করেন তাদের এটা ভেবে দেখবার অনুরোধ করতে পারি আমরা। তারা সবাই যদি ভেবে দেখেন তাহলে আমরাও আর একটু শক্তিমান হই। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে গণজাগরণ মঞ্চের ফাঁসির দাবি চাওয়াটা, এখানেও আর একটা দেখবেন যে খুব বিপরীতমুখী ব্যাপার আছে। আমি ফাঁসির দাবিটার মধ্যে আসবার আগে একটা জায়গা আসছি যে আপনি লক্ষ্য করবেন এখানেও 2 পক্ষ, জামায়াত এবং ফাঁসির দাবি গণজাগরণ মঞ্চ, এখানে 2 দিক থেকে 2টা এক্সট্রিম ব্যাপার আছে। 40 বছর আগে এই দেশে স্বাধীনতার বিরুদ্ধে যারা কাজ করেছিল, 40 বছর বিচার হয় নাই। এগুলি আওয়ামী লীগের জন্য হয় নাই, বিএনপির জন্য হয় নাই, জাতীয় পার্টির জন্য হয় নাই, এই আলোচনা করে লাভ নাই। এরা হয় নাই, এটা বাস্তব। কিন্তু সেই জন্যই অপরাধ মাপ পেয়ে যাবে এইটা মনে করার কোনো কারণ নাই। বরং তাদের এমনি, যদি আমি জানি না একটা যে তাদের বিবেচনায় যেটাকে ন্যায্য বিচার বলে, জামাতের বিবেচনায় সেই বিচারে তাদের কি শাস্তি হওয়ার কথা, সেই শাস্তিটাও তো 40 বছর আগে হওয়ার কথা। তাদের যদি যাবজ্জীবনেই হচ্ছে কাম্য হয় ফাঁসির বদলে, তাহলে তো 40 বছর ধরে এতক্ষণ পর্যন্ত জেলে থাকবার কথা ছিল। তো 40 বছর ধরে এমনি মুক্ত থাকছে, এটা একটা পুরস্কার হিসেবে ভোগ করেছে, সেইটাও তাদের মনে রাখা দরকার। তারা বলে যে নিঃশর্ত মুক্তি দিতে হবে। কেন নিঃশর্ত মুক্তি দিতে হবে? যারা এই দেশের স্বাধীনতার বিরুদ্ধে যুদ্ধ করেছে, কেন তাদেরকে ডিসম্যান্টেল করতে হবে? এই কোর্টের ব্যাপারে কী কী অভিযোগ আছে সেটা তারা বলতে পারেন। এই কোর্ট তো তারা মেনে নিচ্ছেন বলেই তো তারা সেখানে আবেদন নিবেদন করছেন, তারা যুক্তিতর্ক করছেন। যেই কোর্টকে ডিসম্যান্টেল করতে হবে, তাহলে সেই কোর্টে এমন তো না যে তারা যাচ্ছেন না। 2, যখন এই কোর্টকে ডিসম্যান্টেল করার দাবি ওঠে, এইরকম অভিযুক্তদের
অভিযুক্তদের নিঃশর্ত দাবির কথা ওঠে, তার কিন্তু সমাজে প্রতিক্রিয়া হতে বাধ্য। সেই অ্যাক্ট এক্সট্রিমের প্রতিক্রিয়া হিসাবে গণজাগরণ মঞ্চ থেকে হয়তো এই ফাঁসির দাবি এসছে, কিন্তু আইনসঙ্গতভাবে অবশ্যই আমি মনে করি যে ফাঁসি আচ্ছা যেটা শাব্দিক অর্থে যদি আমরা নেই, তাহলে এই দাবি অন্যায়। মূলত এই ফাঁসির দাবিটা এসছে তখন, এই আন্দোলনটার সংগ্রামটা কিন্তু শাহবাগে শুরু হয়েছিল সরকারের বিরুদ্ধে। কেন? এটা দ্বিতীয় রায়ের সময় এটা হয়েছে। প্রথম রায় যেই পরিমাণ অপরাধের ভিত্তিতে যেই পরিমাণ শাস্তি দেওয়া হয়েছে, এই তরুণ তরুণীদের কাছে মনে হয়েছে কাদের মোল্লার অপরাধের যে বর্ণনা সেখানে আছে, সেই বর্ণনায় তার বর্ণনা অনুযায়ী গুরু একটা পাপের লঘুদণ্ড দেওয়া হয়েছে। এইটা তরুণ তরুণীদের মাথায় এসছে। কারণ হচ্ছে ইতিমধ্যে পত্রপত্রিকায় ছাপা হয়েছে 2-4-5টা কাগজে যে জামায়াতের সঙ্গে নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগ এক ধরনের আপোষ রফার চেষ্টা করছে। এইরকম গুজব বা স্পেকুলেশন যখন ছিল, তখন যখন এই ঘটনাটা ঘটেছে, তখন শাহবাগের তরুণরা আসছে সরকারের বিরুদ্ধে। সরকার সেটা আধা মিনিট স্মার্টলি হ্যান্ডেল করেছে, কিন্তু তারা আসলে মূলত শাহবাগ থেকে যেটা দাবি করেছে সেটা হচ্ছে যে সঠিক যেই পরিমাণ শাস্তি সেই পরিমাণ, যেই পরিমাণ অপরাধ সেই পরিমাণ শাস্তি হওয়া দরকার। শেষ যে প্রশ্নটা ছিল, যাই সেই প্রশ্ন যেটা সংসদে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী যেটা বলছিলেন সেটা না, এটা তো আমি বললাম যে এইটা কিন্তু এটা সময় নেই হাতে। এই সবগুলি সন্দেহেরই অবকাশ ঘটবে, সব প্রশ্নবিদ্ধ যেগুলি আছে এগুলির অবসান ঘটবে যদি সুপ্রিম কোর্টে মানে জনগণ মনে করে পারসেপশনালি। তবে যারা ক্ষমতার মধ্যে আছেন তাদের কোর্টকে প্রভাবিত করতে পারে এইরকম কোন স্টেটমেন্ট করা যে উচিত না, এটা কোর্ট নিজেই বহুবার বলছে। জাতীয় এবং আন্তর্জাতিক অঙ্গনে এইটা নিয়ে শেষ পর্যন্ত তাহলে ক্রেডিবিলিটি ক্রাইসিস তৈরি হবে। ধন্যবাদ দুজনকে। কবির আপনাকে ধন্যবাদ, রিয়াজ ভাই আপনাকে ধন্যবাদ। দর্শক মণ্ডলী আজ এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকুন।